নিশান নিজের রুমের সামনে এসে দেখলো সব ভাই বোনেরা মিলে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার পাহারা দেওয়ার অঙ্গভঙ্গি নিয়ে দাঁড়িয়ে আছে দরজার সামনে। বুঝলো পকেট হাতানোর ধান্দায় আছে সবগুলো। সব বুঝেও না বোঝার ভান ধরে বলল, আমার রুমের সামনে সবাই মিলে এভাবে গরুর হাট কেন বসিয়েছিস? সর সামনে থেকে। সবার মাঝখান থেকে কান্তা বলল, ইস, কিছুই বোঝেন না? ঝটপট টাকা দাও, তারপর রুমে ঢুকতে পারবে। গুনে গুনে 10,000 টাকা। নিশান ভেঙচি কেটে বলল, তোদের কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম। এবার মিতু বলল, নিশানদা একদম চালাকি করবে না বলে দিচ্ছি। অনেক কষ্ট করে আমরা সব ভাই বোনেরা মিলে ঘর সাজিয়েছি। মিতু এটুকু বলতেই সব ভাইয়েরা চোখ পাকিয়ে চাইলো ওর দিকে। মিতু আমতামতা করে বলল, মানে ঘর ওরা সাজিয়েছে, মানে ভাইয়েরা, কিন্তু আমরাও হেল্প করেছি। আর বৌমনিকে তো আমরাই সাজিয়েছি, তাই মিলঝিল করে আমাদের সবার জন্য 10,000 টাকা দিতে হবে। নিশান এবার মুস্কি হেসে বলল, যা যা দিয়ে ঘর সাজিয়েছিস তা সব খুলে নিয়ে যা, আর আখিকে গিয়ে স্নান করতে বল, তাহলে সাজগুলো সব ধুয়ে যাবে, তবুও টাকা পাবি না। সব ভাই বোনেরা হই হুল্লোড় করতে লাগলো টাকার জন্য। নিশানের দুঃসম্পর্কের 3জন দিদা আর ঠাকুমা পাশে ছিল। একজন বলল, কিছু টাকা দিয়া দাও ভাই, ভেতরে যাইয়া কিছু নিয়ম কানুন করণ লাগবো, রাত মেলা হইয়া যাইতাছে। নিশান সবাইকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, যে কাজের জন্য 10,000 টাকা ডিমান্ড করছিস সে কাজটা আদৌ 10 টাকা পাওয়ার যোগ্য কিনা তা তো আগে দেখে নেই। যা, সর, ভেতরে ঢুকতে দে। পরে যদি পোল্টি মারো তখন কি করব? আমি তোদের মতো ঢপবাজ নই। সরবি দরজার সামনে থেকে, নাকি বারান্দার দরজা দিয়ে ঢুকবো? চাবি আমার সাথেই আছে। সবাই সরে গেল সামনে থেকে। নিশান ঢুকে গেল রুমের ভেতর। সাথে ঢুকে গেল নিয়ম কাজের উদ্দেশ্যে আসা দিদা আর ঠাকুমারাও। পিছু পিছু দুঃসম্পর্কের এক বৌদিও এলো। নিশান আখিকে দেখতে পেল বিছানার মাঝখানে সুন্দর করে বসে থাকতে। মাথায় আবার বড়সড় একটা ঘোমটা টানা। রুমটাতে ফুলের অভাব নেই, আর না আছে সুগন্ধের অভাব। রজনীগন্ধার সুবাসে রুমটা ছেয়ে আছে। সাজিয়েছেও বেশ ভালোই। নিশানকে বিছানায় বসতে বলল একজন দিদা। নিশান বসতেই সেই বৌদি গিয়ে আখিকে উঠিয়ে দাঁড় করালো বিছানা থেকে নামিয়ে। একজন দিদা নিশানকে দেখিয়ে বলল, স্বামীর পাও ছুঁয়ে প্রণাম করো বউ। আখি প্রণাম করার জন্য ঝুঁকতেই নিশান পা উঠিয়ে নিল। অতঃপর বলল, প্রণাম করার দরকার নেই, অন্যান্য কি নিয়ম আছে সেগুলো কাজ শেষ করো তো দিদা। নিশানের কথা শুনে একজন বলল, ভাই তুমি ওইলা বেডা মানুষ, তুমি কি আর স্ত্রী আচার বুঝো? এখনো মেলা আচার রয়েছে, খালি প্রণাম না। আচ্ছা, আগে শুনি কি কি আচার অনুষ্ঠান আছে তোমাদের, বলো এক এক করে, তারপর ডিসাইড করছি কোনটা করব আর কোনটা করব না। নিশানের সেই বৌদিটা ফট করে উঠে বলল, নিয়মগুলো একেবারে ঝাক্কাস ঠাকুরপো। আমার বেলায় তো একেবারে সব আচার অনুষ্ঠান পাই পাই করে পালন করেছিলাম। এই যেমন ধরো, স্বামীর পা ধুইয়ে দিয়ে তারপর বউকে নিজের চুল দিয়ে মুছিয়ে দিতে হয়, তারপর ব্যাস বুঝেছি। ভাত কাপড় অনুষ্ঠানের সময় যেমন বললে বউকে বেদ দিয়ে পেটাতে হবে, তাও আবার কাঁচা কঞ্চি দিয়ে। এখনো এরকম উদ্ভট সব নিয়মগুলোই বলবে তো? তখনও করিনি, এখনো করব না। আমার এগুলো পোষায় না। স্বাভাবিক কি কি নিয়ম আছে ঝটপট সেগুলো সারো, নয়তো একটাও দরকার নেই। চন্দনা সবাইকে আগেই বলে দিয়েছে, নিশান যা করতে না করবে তা নিয়ে যেন ওকে জোর না করা হয়। তাই কেউ আর দ্বিতীয়বার কোনো কথা বলল না। একজন থালা ভর্তি ক্ষীরের লাড়ু এগিয়ে দিয়ে এসে বলল, এই শুক্লাড়ু একজন আরেকজনকে খাইয়ে দাও। নিশান হেসে উঠল লাড়ুর নামকরণ শুনে। নিশান আখির ঘোমটা তুলে তারপর হাসতে হাসতে খাইয়ে দিল একটার অর্ধেক। আখিও খাইয়ে দিল নিশানকে বাকি অর্ধেকটা। তারপর একে একে রুমের সবাই লাড়ুগুলো খেয়ে লাড়ুর থালা মিঠুর হাতে দিয়ে বাইরে পাঠিয়ে দিল বাকিদের জন্য। আরো ছোটখাটো কিছু নিয়ম হয়ে গেলে একে একে সবাই চলে গেল। যাওয়ার আগে বৌদিটা আখির কানে কানে বলে গেল কিছু একটা। নিশান দেখেও না দেখার ভান ধরে ভাই বোনদের কাছে ডাকলো। বলল, গৌরবদা দিদি ওরা কোথায়? সবাই মিলে ছাদে আসর জমিয়েছে। গৌরব জিজু আসতে চেয়েছিল, দোলা দিয়ে আসতে দেয়নি। আচ্ছা বুঝলাম, এখন আমার কথা শোন। রুমের কথা বাদ দিলাম, আখিকে ভালো সাজিয়েছিস, তাই খুশি হয়ে কিছু দেওয়া যায় তোদের, কিন্তু আমার কাছে এখন 2,000-এর বেশি নেই। তাই গৌরবদাকে গিয়ে ধর, বলবি আমি দিতে বলেছি। যত পারিস নিয়ে নিস, ওকে? আর এই 2,000 রাখ। সবাই খুশি হয়ে বেরিয়ে গেল, কেননা গৌরবের থেকে টাকা আদায় করা কোনো ব্যাপারই না। দোলা একটু চিটচিট করে, কিন্তু নিশানের নাম শুনলে আর কিছুই বলবে না। সবাই চলে গেলে নিশান দরজা আটকে দিয়ে আখির সামনে এসে দাঁড়ালো। আখি কাচুমাচু হয়ে বিছানার এক কোনায় দাঁড়িয়ে আছে। নিশান 2 চোখ ভরে আগে দেখে নিল আখিকে। কি সুন্দর লাগছে, যেন ফুলের সাজে কোনো মানবী নয়, আস্ত এক ফুল দাঁড়িয়ে আছে তার সামনে। আখি নতজানু হয়ে একইভাবে মূর্তিমান হয়ে রইল, কোনো নড়চড় নেই। নিশান কেসে উঠে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলো। আখি চাইলো নিশানের দিকে। চাইতে না চাইতেই আখিকে কোলে উঠিয়ে নিয়ে বিছানায় বসিয়ে দিল। আখিকে বিছানায় বসিয়ে তারপর দিল আলো নিভিয়ে। অন্ধকার হাতরে আখির কোল চিনি নিতে একটু অসুবিধা হলো না নিশানের। আখির কোলে মুখ গুজে শুয়ে রইল কিছুক্ষণ নীরবে। কিছু সময় পর আখিকে বলল, একটু ঝুঁকে আসো তো বউ।
আখি ভুরুদয় খানিক বাঁকা করে জিজ্ঞাসা করলো কেন? নিশান চোখ পাকিয়ে বলল, বিয়ের 2 দিন পার হতে না হতেই বরের ওপর কথা বলা শিখে গেছো দেখছি। তা এ সবই কি শিখিয়ে দিয়ে গেছিল বৌদি? আখি লজ্জায় আড়ষ্ট হয়ে ঝুঁকে গেল। লোকটার সাথে কথা বাড়ানো মানে নিজের পায়ে কুড়াল মারা। এখন যদি আবার জিজ্ঞাসা করে যাওয়ার আগে বৌদিটা কানে কানে কি বলে গেল, তাহলে তো আরেক মুশকিল। ওসব তো সে মুখেও আনতে পারবে না, তাই যা বলে মেনে নেওয়াই ভালো। আখি ঝুঁকতে নিশান বলল, এবার আমার পুরো মুখ জোরে গুনে গুনে 24টা চুমু খাবে। একই জায়গায় যেন চুমু রিপিট না হয়। মুখের আলাদা আলাদা জায়গায় 24টা চুমু খাবে। এক জায়গায় 2 বার রিপিট হলে একটা করে চুমু বেড়ে যাবে। আখি চোখ দুটো বড় বড় করে এক ঝটকায় মাথা উঠিয়ে নিল। নিশান ভুরু নাচিয়ে মেকি হাসিতে ঠোঁট এলিয়ে বলল, যতই কাপাকাপি আর নাচানাচি করো আজকে তোমার ছাড় নেই বউ আমার। তোমার জন্য 24 ঘন্টা টেনশনে আমার মাথা ঘেটে গেছে শেষ কিছুদিন, তাই 24 ঘন্টা শোধটা আমি এভাবেই তুলবো। নাও স্টার্ট করো। স্টার্টিংটা তুমি করো, কন্টিনিউ আমি করব, আর এন্ডিংটা দুজনে মিলে চলবে। আখি 2 হাতে মুখ লুকিয়ে নিল লজ্জায়। এবার কি হবে? আজ বোধ হয় প্রাণটা আর বাঁচবে না। বেশিরভাগ তো ঢাকায় ডেকে নিতে, আজ গাজীপুরে কেন? মৃত এক প্রাণহীন শরীর থেকে যেন কেউ জোর করে কথা বের করলো। গলা দিয়ে যেন শব্দেরা দলা পাকিয়ে আন্দোলনে নেমেছে। না শরীর টানছে না মন। ঝিমড়ির শুষ্ক গলায় করার প্রশ্নের জবাবে সোহাগ প্রাণখোলা হাসি দিয়ে বলল, আজ ওসবের জন্য ডাকিনি তোমাকে, ডেকেছি অন্য কারণে। গাজীপুরে অতি গুরুত্বপূর্ণ একটা কাজ সারতে এসেছি, তাই ভাবলাম অন্য কোথাও আর কেন ডাকবো, এখানেই ডেকে নেই তোমায়। আর আমি যে যাব তোমার কাছে, তুমি তো তোমার ঠিকানাই দাও না, প্রতিবার পালিয়ে চলে যাও। শুধু ভিডিওগুলোর জন্য এখনো হাতে আছো। আচ্ছা এসব পরে বলি, তুমি আগে কি খাবে বলো, অর্ডার করো। খাবার আসুক, তারপরে না হয় খেতে খেতে কথা বলা যাবে। আমি এখানে 1 ঘন্টা যাবত বসে আছি, এমনি এমনি তো আর বসে থাকা যায় না। যা খাওয়ার খেয়েছি, আর কিছু খাবো না। তুমি বলো কি বলবে। সোহাগ হাত কসলাতে কসলাতে বলল, অনেক কিছু বলার আছে। আমি সরাসরি বলছি শোনো। আমরা তো এখনো স্বামী স্ত্রী, তাই না ঝিমলি? অতীতে হয়তো কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, তাই তুমি চলে গিয়েছিলে আমায় ছেড়ে। তোমার পরিবার আমি চিনতাম না, তাই 1 বছর নাগাদ কোনো খোঁজ আর পাইনি তোমার। তারপর হুট করে একদিন দেখা পেয়ে গেলাম তোমার সেই পুরনো জায়গাটায়, যেখানে আমরা প্রায় দেখা করতাম। তারপর তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে চাইলাম, কিন্তু তুমি আর ফিরলে না। তুমি যে একটু জেদি, তুমি তো জানোই বলো। তাই জেদ করে তোমার আমার কিছু পার্সোনাল ভিডিও দেখিয়ে তোমার মান ভাঙানোর চেষ্টা করেছি। তাতেও যখন কাজ হয়নি, তখন ভেবেছিলাম তোমায় আবার কাছে টেনে নিলে হয়তো আমাদের সেই আগের সুন্দর স্মৃতিগুলো মনে পড়বে, তোমার ভালোবাসাটা জেগে উঠবে। তাই ভিডিওগুলোর সাহায্যে তোমাকে মাঝে মাঝে কাছে ডেকে নিতাম, ঢাকায় অথবা অন্য কোথাও। আর ভাড়া বাবদ আরো কিছু এক্সট্রা টাকাও কিন্তু দিয়ে দিতাম তোমায়, বলো দিতাম না? কিন্তু তুমি আর আগের মতো ভালোবাসলেই না, কোনোভাবেই আর পেলাম না সেই আগের ঝিমলিকে। যাই হোক, অনেক চিন্তা ভাবনার পর মনে হলো তোমার কাছে তো কখনো ক্ষমা চাওয়া হয়নি, তাই আজ তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ফিরে চলো আমার সাথে, আমরা নতুন করে আবার সংসার শুরু করব। তুমি যেমন বলবে আমি তেমন। আপনি চুপ করবেন? ঝিমলির চিৎকারে পাশের টেবিলের সবাই উৎসুক দৃষ্টিতে তাকালো ওদের দিকে। সোহাগ চোখ বুলিয়ে দেখলো সবাইকে। সোহাগকে চাইতে দেখে আলাদা কেবিনের মতো জায়গায় দাঁড়িয়ে থাকা জাগ্রত আর ফাল্গুনী সাবধানে আরো একটু পিছন চেপে দাঁড়ালো, যাতে ওদের চোখে না পড়ে যায়। হাতে রাখা মোবাইলটাতে ভিডিও অপশনটা চালুই আছে, ধরে রাখলো ফোনটা সাবধানে শক্ত হাতে। সোহাগের মাথায় রাগ চেপে বসলেও নিজেকে যথাসম্ভব ঠান্ডা রেখে বলল, ইউ স্টিল লাভ মি ঝিমলি, ট্রাস্ট মি অ্যান্ড আই অলসো লাভ ইউ। ঝিমলি বুকে যেন বারুদ বিস্ফোরণ ঘটলো, হৃদয়ের সমস্ত কষ্ট নিগড়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল, হাসালে সোহাগ। কত বছর পর তোমার জন্য আমার চেহারায় অশ্রুর পরিবর্তে হাসির জায়গা হলো বলতে পারো। একটু আগে যে গল্পটা শোনালে তা তো সম্পূর্ণ ভুল বললে, সঠিকটা আমি বলছি। তোমার ভালোবাসায় অন্ধ হয়ে আর তোমার দেখানো স্বপ্নে মোহিত হয়ে আস্ত একটা হিরে ছেড়ে দিয়েছিলাম। অনলাইনের 1 বছরের পরিচয়কে আর ভালোবাসাকে সঞ্চয় করে পাড়ি জমিয়েছিলাম তোমার আঙিনায়। তারপর ধীরে ধীরে যখন বুঝলাম তোমার মন আর শরীর দুয়েতেই বহু নারীর আচর খেলে রোজ, সেদিন আমার মন ভাঙলো, হেরে গেল ভালোবাসা। তারপর কয়েকদিনের মধ্যে তোমার পুরো রূপটাই বেরিয়ে এলো। কথায় কথায় গায়ে হাত তুলতে লাগলে, যখন তখন যার তার সামনে অপমান করতে লাগলে। সবচেয়ে বেশি যেটা করতে সেটা হলো সন্দেহ। আমার রূপটাকে আমার শত্রু করে ছেড়েছিলে। বাইরে যাওয়া বন্ধ, কারোর সাথে মেশা বা কথা বলা বন্ধ, এমনকি প্রয়োজনের বাইরে বেডরুম ছেড়ে বের হওয়া বন্ধ। তারপর একদিন পালিয়ে গেলাম তোমার চোখ ফাঁকি দিয়ে। দুঃস্বপ্নের মতো স্মৃতিগুলো ভুলে নতুন জীবন শুরু করতে চাইলাম তাকে নিয়ে, যাকে ফেলে রেখে গেছিলাম বিয়ের আসরে। তার মায়ের মন জয় করতে পারলেও পারলাম না তার মন জয় করতে। সে এসে তো ছিল, কিন্তু আমার জন্য নয়, নিজের ভালোবাসা জাহির করতে এসেছিল সে। আমার বোনটাকে কতটা ভালোবাসে তার হিসাব দিতে এসেছিল। তারপর আবার দেখা হলো তোমার সাথে। সেদিন তোমার মুখের সর্বপ্রথম কথা কি ছিল মনে আছে? আমি নাকি আগের থেকেও আরো বেশি সুন্দর হয়েছি। তারপর মানানোর চেষ্টা করলে 2-1 কথায়, যখন দেখলে কাজ হলো না তখন চালালে মোক্ষম হাতিয়ার।
তোমার আর আমার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও, ব্যাস আমি নেতিয়ে পড়লাম তোমার কাছে। যেই দেখলে আমি দুর্বল হয়ে পড়েছি অমনি বললে আমাকে বউ হয়ে যেতে হবে না, সিঙ্গেল লাইফে নাকি এক্সট্রা বেনিফিট আছে, তাই মাঝে মাঝে ডাকলে যেন খুশি করে দিয়ে যাই। সপ্তাহ 15 দিন পর পর ডাকতে লাগলে যেখানে সেখানে, নতুন আরো কিছু ভিডিও বানিয়ে ফেললে। তোমাকে আর পাই কে? আমিও তোমার হাতের পুতুল হয়ে নাচতে লাগলাম নিজের মুখ পোড়ানোর ভয়ে। মাঝে মাঝে নিজেকে সান্ত্বনা দিতে লাগলাম এই বলে যে পশুটা তো আমার স্বামী, শরীরটাকে নিগড়ে খাচ্ছে, খাক না। সেই তুমি আজ পর্যন্ত নিংড়ে চলেছ আমার শরীর, আমার হৃদয়, আমার সত্তাটাকে। কিন্তু আর না, আজ আমি প্রস্তুত নিয়ে এসেছি তোমাকে ধ্বংস করার প্রস্তুতি। একটু মুচকি হেসে ব্যাগ থেকে একটা ছুরি বের করে বসিয়ে দিল হাতে, পরপর 3 বার বসিয়ে দিল হাতের মাঝখানটায়। ছুরিটাতে যেন কেউ খুব যত্ন করে ধার লাগিয়েছিল রক্ত মাখাবে বলে। বাম হাতে ছুরিকাঘাতের পরপরই আঘাত করে বসলো কণ্ঠনালী বরাবর। এক লহমায় সব ওলট পালট। সোহাগ হতবাগ, মাথা যেন পুরো খালি হয়ে গেল। ওদিকে জাগ্রত আর ফাল্গুনিও দৌড়ে এসেছে, কিন্তু ধরতে পারেনি ঝিমলিকে। সোহাগ, ফাল্গুনি আর জাগ্রতকে দেখে যেন আরো আকুল পাথারে পড়ে গেল। চারিদিকে লোক সমাগম বেড়েই চলতে লাগলো, সাথে বাড়লো হুল্লোড়। ফাল্গুনি চিৎকার করে কান্নায় গা ভাসালো আশেপাশের মানুষগুলোও। জাগ্রত কয়েকজনের হাতে সোহাগকে ছেড়ে দিয়ে ঝিমলিকে কোলে তুলে নিয়ে ছুটলো রাস্তার দিকে। গলায় ছুরিটা এখনো ঝুলে আছে। জাগ্রতর যেন মাথা ঘুরে উঠলো এমন দৃশ্য দেখে। নিজেকে শক্ত করে ফাল্গুনি আর জাগ্রত দুজন ঝিমলিকে নিয়ে পৌঁছালো কাছাকাছি এক হসপিটালে। হসপিটালে চিকিৎসা শুরু হওয়ার 10 মিনিট পর খবর এলো অতিরিক্ত রক্তক্ষরণে প্রাণ হারিয়েছে ঝিমলি। ছেড়ে গেছে নিজের সুন্দর শরীরটাকে। আচ্ছা, এই শরীরটা কি আর কাজে লাগবে না ওই নরখাদক হায়নাটার? নাকি এখন আর পোষাবে না?